2014 সালে নির্বাচনের আগে ক্ষমতায় এলে নির্যাতনের শিকার হয়ে ভারতে আসা সংখ্যালঘু অমুসলিম উদ্বাস্তুদের নাগরিকত্ব দেওয়ার প্রতিশ্রুতি পূরণ করতে মেয়াদের শেষ প্রান্তে গত 8ই জানুয়ারি ভারতীয় সংসদের নিম্নকক্ষ লোকসভায় নাগরিকত্ব সংশোধনী বিল 2016 পাশ করেছে বিজেপি সরকার। লোকসভায় পাশ হলেও ভারতীয় সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় বিজেপি সংখ্যালঘু হওয়ায় এবং শরিকরাও এর বিরোধিতা করায় এই বিল শেষ পর্যন্ত পাশ হবে কিনা তা নিয়ে সংশয় থাকলেও বিশেষ করে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোয় তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে এই বিলকে ঘিরে। বিলটি পাশ হলে বাংলাদেশের হিন্দু জনগোষ্ঠীর একটি বড় অংশ আসাম সহ উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে আশ্রয় পাবেন বলে মনে করছে আসামের বিভিন্ন রাজনৈতিক দল, এবং তা মে মাসের নির্বাচনের আগে বিজেপির ভোট ব্যাংক বাড়ালেও অহমিয়া জাতীয়তাবাদী সংগঠনগুলোর যে মূল উদ্বেগ আসামে অচিরেই বাঙালিরাই সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীতে পরিণত হবে সে সম্ভাবনা আরও বাড়াবে এমন আশঙ্কায় অসম গণপরিষদ ক্ষমতাসীন বিজেপির জোট ছেড়েছে। আসামে লাগাতার বন্ধ কর্মসূচি চলছে। 2014 সালের নির্বাচনের আগেই নরেন্দ্র মোদী বলেছিলেন নির্বাচিত হলে বাংলাদেশের প্রায় 2 কোটি অবৈধ অনুপ্রবেশকারীকে ফেরত পাঠাবে তার সরকার। পশ্চিমবঙ্গ, উত্তর পূর্ব ভারত থেকে রাজস্থান কিংবা কেরালাতেও এই নিয়ে বিতর্কের জেরে আসামে 2016 সালে ক্ষমতায় আসার পর বিজেপি নাগরিকত্ব তালিকা তৈরি শুরু করার পর গত জুলাইয়ে আসামের প্রায় 40 লাখ মানুষ ওই তালিকা থেকে বাদ পড়ে। গত কয়েক দশকে আসাম পশ্চিমবঙ্গের বহু জেলা যেভাবে মুসলিম প্রধান হয়ে উঠেছে সেই প্রবণতা ঠেকাতেই তাদের বাংলাদেশে হঠাও অভিযান চলবে এমন প্রতিশ্রুতি সংসদে ও জনসভায় গত কয়েক বছরে বিজেপির সভাপতি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সহ নেতৃবৃন্দের অনেকেই দিয়েছেন। এসব নিয়ে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী, সাবেক পররাষ্ট্র সচিব শামসুল মুবিন চৌধুরী বীর বিক্রম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর আমেনা মহসিন। স্বাগত আপনাদের তিনজনকে। শামসুল মুবিন চৌধুরী, বীর বিক্রম, আপনাকে দিয়ে আমি শুরু করতে চাই। বিষয় নির্ধারণ করেছি যে ভারতে নাগরিকত্বের রাজনীতি চলছে, মানে এই রাজনীতিটা তো মোটামুটি খুব প্রকাশ্যে নরেন্দ্র মোদী 2014 নির্বাচনের আগে শুরু করলেন, এখন একটা মোমেন্টাম পেয়েছে মনে হচ্ছে কিনা 2019-এর নির্বাচনের আগে? ধন্যবাদ আপনাকে। যে কোনো রাষ্ট্রের তার আভ্যন্তরীণ কি আইন করবে না করবে সেটা নিতান্তই তাদের সিদ্ধান্ত। এটা একদম একটা গণতান্ত্রিক দেশ ভারত। তারা কি বিবেচনায় কি ধরনের আইন প্রণয়ন করবে, নাগরিকত্ব কাকে দেবে কি না দেবে, এটা নিতান্ত তাদের আভ্যন্তরীণ ব্যাপার। এই বিষয়টা নিয়ে আজকে যেহেতু আলোচনায় এসছে ভারতের ভেতরে এবং ভারতের বাইরে, এবং বাংলাদেশে আলাপ আলোচনা হচ্ছে এই কারণে যে বাংলাদেশ থেকে একটি ধর্ম ছাড়া অন্যান্য সকল ধর্ম অবলম্বনকারী থেকে তারা নাগরিকত্ব দিতে প্রস্তুত আছে। এটা শুধু বাংলাদেশকে কেন্দ্র করে না, আমি বলবো যে এই বিলটার মধ্যে বা যেহেতু একটু সাম্প্রদায়িকতার প্রকাশ পাচ্ছে পরিষ্কারভাবে, সে কারণেই হয়তো এটা নিয়ে আলোচনা বেশি হচ্ছে যে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ভারত, দীর্ঘদিন তারা গণতান্ত্রিক রাষ্ট্র পরিচালনা করেছে গণতন্ত্রের মাধ্যমে, এবং 2014 নির্বাচনের আগেও বিজেপির তরফ থেকে এবং কি নরেন্দ্র মোদী নিজেও করেছিলেন যে বিরাট সংখ্যা আপনি যেটা বললেন তাদেরকে বাংলাদেশ ফেরত পাঠিয়ে দেওয়া হবে, তবে কাউকে ফেরত পাঠানো হয়নি। মানে এটা বাস্তব ক্ষেত্রে এটা সম্ভব না, এটা অসম্ভব। একটু শুধু সংশোধনী করছি আপনার শিরোনামে থেকে, আপনি বলেছেন আসাম অ্যামেন্ডমেন্ট বিল 2016, এটা অ্যামেন্ডমেন্ট বিল 2019, যেহেতু অ্যামেন্ডমেন্ট যেহেতু এটা 19। তো লোকসভায় এটা গৃহীত হয়েছে যেহেতু লোকসভায় বিজেপির সংখ্যাগরিষ্ঠ আছে, কিন্তু রাজ্যসভায় সেটা গৃহীত হওয়ার কোনো নিশ্চয়তা নেই। আরও বড় কথা যে বিজেপির যারা শরিক, আঞ্চলিক শরিক যারা রয়েছে, বিশেষ করে আসাম গণপরিষদ, তারা শুধু এখান থেকে তাদের সেই শরিকের সেই সম্পর্কটা বিচ্ছিন্ন করে নাই, তারা এটা ইনডেফিনিট ইকোনমিক ব্লকেড, তারা এটা বলছে আসাম থেকে কোনো জ্বালানি তারা ভারতের অন্য কোনো জায়গায় পাঠানো হবে না। না, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং ইতিমধ্যে বলেছেন যে এটা শুধু আসামের জন্য প্রযোজ্য নয়, ভারতের অন্য জায়গায় প্রযোজ্য হবে। তবে আলোচনাটা এই নাগরিকত্ব বিল সারা ভারতের জন্য, সেটা তো কাগজে কলমে, কিন্তু
ফোকাসটা হচ্ছে আসামে, যেহেতু আসামকে নিয়ে কথাবার্তা হচ্ছে, তাই না? এবং যে সিটিজেনশিপ রেজিস্ট্রেশন অ্যাক্ট নিয়ে যে আসামের নিয়ে যে তর্ক বিতর্ক আলোচনা সমালোচনা হলো, আপনাকে জিজ্ঞেস করি, আপনি শুরুই করেছেন যে মানে যে কোনো দেশ তার নিজের মতো আইন করতে পারে, বা আপনি বলেছেন যে তারা বলছে কিন্তু এখন পর্যন্ত কাউকে তারা মানে পাঠায়নি। কিন্তু আসামে তো ওই যে সেই নাগরিকত্বর তালিকা করা শুরু হয়ে গেছে আরো কয়েকটি রাজ্যে, আসলে কেরালাও সম্ভবত এর মধ্যে একটি, যেখানে এগুলো নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলছে যে তারাও নাগরিকত্ব তালিকা করবে কিনা। আমি যদি আসামের কথাটাই বলি, সেখানে তো 40 লাখ লোক এমনিতেই একটা অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছেন অলরেডি, মানে প্রসেস তো চলছে, আপাতত পড়ে গেছেন। এবং সেই প্রসেসটা নিয়েই কিন্তু ভারতের ভিতরেই অনেক বড় ধরনের বিরোধিতা হয়েছে ইতিমধ্যে। এবং দেখা গেছে যে ভারতের একজন সাবেক রাষ্ট্রপতিও তার পরিবারের কিছু লোক এই তালিকা থেকে বাদ পড়ে গেছেন। তো সেই তালিকাতে যে একদম ভ্রান্তিপূর্ণ সেটা তো মানে পরিষ্কার হয়ে যাচ্ছে। দেখা গেছে যে ভারত সেনাবাহিনীর সদস্যরাও সেই তালিকা থেকে বাদ পড়ে গেছেন। এটা তারা সংশোধনী করবে বলছে। কিন্তু এই জিনিসটা করতে গিয়ে যে সকলেই হয়তো জেনেই করছেন বা না জেনে করছেন, যে পূর্ব বাংলার থেকে আসামে বাঙালি হিন্দু বা মুসলমান যাওয়ার ইতিহাস কিন্তু দীর্ঘদিনের। 1838 খ্রিস্টাব্দে এটা শুরু হয়। যেহেতু আসামে অনেক খালি জমি পড়েছিল যেখানে চাষাবাদ হচ্ছিল না, যদিও চাষাবাদের যোগ্য, সেখান থেকে ময়মনসিংহ থেকে, রংপুর থেকে, পাবনা থেকে এবং কিছু ঢাকার থেকেও অনেক অনেক বাঙালিকে তখন ওখানে নেওয়া হয়েছিল, অবাঙালি। এবং আসামিদের যে আপত্তিটা আরেকটা অন্য রূপ আছে কিন্তু, শুধু মুসলমান নয়, যারা আসামি নয় তারাই থাকতে পারবে না। এই বাঙালি খেদা আন্দোলনটা কিন্তু 80-র দশকে শুরু হয়েছিল এবং অত্যন্ত প্রগতিশীল সাংস্কৃতিক ব্যক্তি বলে আমরা যাকে জানতাম, শিল্পী ডক্টর ভূপেন হাজারিকা, তিনি এটা নেতৃত্ব এক সময় দিয়েছিলেন। জাতীয়তাবাদী আন্দোলন, এবং তিনি এটা বিজেপিতে পরে যোগ করেছিলেন। আমার আসামের কিন্তু আপত্তিটা যে শুধু বাংলাদেশকে বাদ বা মুসলমানকে বাদ তা না, আসামে যারা নাগরিকত্ব বিলেরও বিরোধিতা করছে। তো এটা ভারতের ভেতরে কিন্তু একটা লেজে গোবরের জিনিসটা হয়ে যাচ্ছে। এটা এই বিজেপি সরকার নির্বাচনের আগ পর্যন্ত যে কয়েক মাস বাকি আছে, এটা এই বিলটাকে তারা কোনোভাবেই কার্যকর করতে পারবে বলে আমার মনে হয় না। তবে নির্বাচনের জন্য তারা মনে করছে এটাকে তারা ব্যবহার করতে পারবে, এটা তাদের ধারণা। তবে একটা জিনিস বোধহয় বিজেপির মাথায় নিশ্চয়ই আছে, একটা বড় দল, তারা ভারতের রাষ্ট্র পরিচালনা করেছে এতদিন ধরে, যে সম্প্রতি 5টি রাজ্যে যে বিধানসভার নির্বাচন হলো, 3টিতে কিন্তু বিজেপি পরাজিত হয়েছে, বিশেষ করে রাজস্থান এবং মধ্যপ্রদেশে। তো এই বিষয়টা ভারতের আভ্যন্তরীণ নির্বাচন নিয়েই কিন্তু এই খেলাটা হচ্ছে। এটার ফলাফল কি হবে এটা যখন নির্বাচন তখনই বোঝা যাবে। ইতিমধ্যে কংগ্রেস বা আমরা দেখলাম আজকে, আমি এই প্রসঙ্গগুলোতে আরো বিস্তারিত শুনতে আপনার কাছে আসবো। ডক্টর আমেনা মহসিন, এই নাগরিকত্ব নিয়ে রাজনীতিটা আরো জোরদার হবে কিনা এই নির্বাচনের আগে বলে মনে হয়? ধন্যবাদ আপনাকে নবনীতা। নির্বাচনের আগে আমি মনে করি যেটা বেশ জোরদারই হবে। এবং যদিও শামশের মোবিন চৌধুরী সাহেব বলেছেন যে কথাটা, উনি জোর দিয়ে বলেছেন এটা একটা দেশের অভ্যন্তরীণ ব্যাপার, তারা কি কাকে নাগরিকত্ব দেবে কি দেবে না সেটা তাদের ব্যাপার। দ্যাট ইজ ট্রু, এটা নিয়ে আমি কোনো ডিবেট করতে চাচ্ছি না। কিন্তু বাংলাদেশ তো আমরা দেখেছি মায়ানমারের নাগরিকত্ব আইন নিয়েও বাংলাদেশ এফেক্টেড হলো, তাই না? প্রচণ্ডভাবে এফেক্টেড হলো। এবং এখানে যেটা আপনি উল্লেখ করলেন যে 40 লক্ষর ব্যাপারটা, এবং আমি যদি ভুল না করে থাকি কিছুদিন আগেই পত্রপত্রিকায় ছিল যে 20 লাখের মতন বলেছে যে তারা আবার আবেদন করবেন তারা কাগজপত্র নিয়ে। আর 20 লাখের কিন্তু আমরা কোনো কিছু এখনো শুনিনি যে তারা কি করবেন বা কি করবেন না। এবং এখানে দেখেন অনেকগুলো ব্যাপার থেকে যাচ্ছে। একটা হলো কি, এটা খুব ক্লিয়ারলি মানে আমি ঠিক মানে কতগুলো জিনিস তো ওনারা দুজন আমার চাইতে খুব ভালোভাবে এটা জানবেন, কারণ ওনারা তো একদম ধরেন প্র্যাকটিক্যাল লেভেলে ছিলেন। আমরা যেগুলো বিশ্লেষণ করি সেটা ভিন্নভাবে করি, দেখে করি। সেখানে দেখেন খুব ক্লিয়ারলি বোঝা যাচ্ছে আসামে কিন্তু বাঙালি খেদাও আন্দোলনটা বহুদিন ধরে ছিল। এখন ওরা যখন বাঙালি খেদাও বলছিল, তারা কিন্তু কোনো ধর্মের ভিত্তিতে এটা করেনি, এবং তাদের ছিল খুব ক্লিয়ারলি ছিল এটা ইট ওয়াজ আ কালচারাল লিঙ্গুইস্টিক থিং। এবং যেভাবে এই বিলটা আসছে সেখানে তারা বলছে আফগানিস্তান, পাকিস্তান এবং বাংলাদেশ, ক্লিয়ারলি 3টা দেশ মেনশন হয়েছে, যে এদের থেকে যদি কোনো নন মুসলিম 2014 সালের ডিসেম্বর পর্যন্ত যে থাকে তাহলেও তারা আবেদন করতে পারবে নাগরিকত্বের জন্য। হ্যাঁ,
কিন্তু আপনি দেখেন একটা জিনিস লক্ষ্য করে দেখেন, এখানে তা যদি হয়ে থাকে তাহলে মানে এটা কোন জায়গাগুলোতে আঘাত করছে, জায়গাগুলো একটা হলো সাম্প্রদায়িকতার কথা, তো উনি খুব ক্লিয়ারলি কথাটা বলেছেন, এবং ইউ আর ক্লিয়ারলি গিভিং আ হিন্দু ফেস টু দ্য স্টেট, মানে যেটা মানে বিজেপি করছে অনেকদিন ধরে। এটা যে তারা দেবে সেটাও কিন্তু 2014 সালের নির্বাচনের আগে বলেছে যে নির্যাতনের শিকার হয়ে ভারতে আসা সকল হিন্দু রাষ্ট্র হবে তারা। এখন সবচেয়ে ইন্টারেস্টিং কথা হলো এখানে ধরেন ভারত ইন্টারনাল মাইগ্রেশনও প্রচুর হয়েছে, সেই জরিপটা যদি ওনারা ধরছেন না কেন? এমন তো না, কারণ ভারত ইজ মানে অনেক বড় একটা দেশ। এখন পশ্চিমবঙ্গ থেকেও আসামে যায়, আবার এক অঞ্চল থেকে, আর আপনি দিল্লিতে যান না, কত বাঙালি পাবেন। এখন যারাই বাংলায় কথা বলে তাদেরকে যদি আপনি বাংলাদেশি ধরে ফেলেন তাহলে তো একটা বিরাট সমস্যা সম্মুখীন আমরা হয়ে যাব, তাই না? তো মনে হয় একদম সেই জায়গায় আমার মনে হয় ডক্টর আমিনা মহসিন খুব পরিষ্কার করেছেন। আবুল হাসান চৌধুরী, আমার কাছে মনে হয় যে মানে 40 লাখের যে তালিকা, সেই তালিকা বাঙালিদের তালিকা, এবং তাদেরকে ভারত সরকার, বিজেপি সরকার বাংলাদেশি বলে তালিকা শুরু করেছে, সেটাও তারাই পরিষ্কার করেছে। এই তালিকায় হিন্দুও আছে, মুসলমানও আছে। নাগরিকত্ব বিলের পরে পরিষ্কার যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, পার্সি এদের সকলকে তারা রাখতে আগ্রহী। তার মানে বাকি থাকে তো বাঙালি মুসলমান। কাজে এ তো বাঙালি মুসলমান খেদাও তালিকা এবং আইন, এ তো পরিষ্কার। দেখেন, একটা জিনিস যেটা একটু আগেই বলা হয়েছে, এটার সাথে দ্বিমত করার কোনো বিষয় থাকে না, যে একটা স্বাধীন সার্বভৌম দেশ, তারা কোন কি আইন করলো এটা নিতান্তভাবেই তাদের ব্যাপার। কিন্তু আল্লাহ না করুক, এবং এটা হবে না, আমি বিশ্বাস করি শেষ পর্যন্ত হবে না, কারণ অনেক কিছু কারণ আছে। আমরা এই বাংলাদেশ এবং ভারতের সাথে দীর্ঘ ঐতিহাসিক সম্বন্ধ, স্টেটসম্যান লাইক লিডারশিপ অফ শেখ হাসিনা, এবং আরও ঐতিহাসিক ব্যাপার আমরা সকলেই জানি। কিন্তু খোদা না খাস্তা যদি এই ঘটনা হয় যে সত্যি তাদেরকে ওখান থেকে পাঠিয়ে দেওয়া হয়, তাহলে রোহিঙ্গার শরণার্থীরা এই বিষয়টা উইল লুক লাইক এ পিকনিক। এখন আমাদের একটু গোড়ার দিকে যেতে হবে। আমাদের যখন ভাষা আন্দোলন হয়, তার কিন্তু কিছু পরেই আসামেও একটা ভাষা আন্দোলন হয়েছিল। তাহলে আজকে আমি বুঝতে পারি না যে ভারতের মতো একটা রাষ্ট্র, যেটা দীর্ঘদিন ধরে গণতন্ত্র চর্চা করে এসছেন, এইসব ব্যাপারে তারা অনেক বেশি জানেন, তারা অনেকগুলো ফ্রন্ট তারা কিন্তু খুলছেন। এটা খালি আপনার যে একটা ধর্মীয় গোষ্ঠীকে যথার্থই বলা হয়েছে, আমার পূর্ববর্তী আলোচকরা বলেছেন, যেটা একটা সাম্প্রদায়িক, নগ্নভাবে একটা সাম্প্রদায়িক দিক আছে। কিন্তু তার সাথে সাথেও তারা কি মনে করছেন যে শুধু এই দিকটাকে তুষ্ট করলেই হবে? এখানে একটা সাংস্কৃতিক ভাষার দিকও আছে। সেই অহমিয়ারা, তারপরে শুধুমাত্র তারাই তো নৃতাত্ত্বিক গোষ্ঠী না, সেখানে আরো নৃতাত্ত্বিক গোষ্ঠী আছে। আজকে মিজোরামরাও অসন্তুষ্ট এই ব্যাপার নিয়ে। সো আমি মনে করি যে এটা যদি নিতান্তই একটা পলিটিক্যাল প্লয় হয়, যে এখানে কংগ্রেসকে একটু কোণঠাসা করার জন্য, সেখানেও একটা ডেঞ্জার আছে। সেটা হচ্ছে যে ভারতের, সেটা কংগ্রেস সরকারই থাকুক বা বিজেপি সরকারই থাকুক, এমনকি যদি কোনোদিন কোনো কমিউনিস্ট সরকারও আসে, যেটার কোনো রকম লক্ষণ আমি দেখছি না, তারা একটা জিনিস জানে যে আসামে একটা স্বাধীনতার একটা স্পৃহা আছে, আন্দোলন আছে, সংগঠন আছে, আমরা সকলেই জানি। তা আপনি যখন এইরকম একটা দিকে যাবেন, তখন ইনডিরেক্টলি, প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে কিন্তু সেই চোচনাটাকেও আপনি উস্কে দিচ্ছেন, কারণ আপনি তাদের কিছু সেন্টিমেন্টকে আপনি প্রশ্রয় দিচ্ছেন। তা আমি বুঝতে পারি না যে এইরকম নানাবিধ জিনিস তারা কিভাবে চিন্তায় আনছেন না, নাকি তারা জেনে শুনে কিছুটা জানেন যেটা আসলে কিছুই হবে না, এটা নিয়ে আমরা একটা ভোট ব্যাংকের রাজনীতি। কিন্তু আমি আবুল হাসান চৌধুরী আপনার কাছে ফিরবো, মানে এই যে কিছু হবে না, মানে খোদা না খাস্তা হলে, আপনি নিজেই বলছিলেন, মানে এই কনফিডেন্স আপনি কোথায় পাচ্ছেন? কারণ ডক্টর আমিনা মহসিন যেটা বলেছেন, মানে রাখাইন তো একটা উদাহরণ, যেখানে সেই বাঙালি মুসলিম চিহ্নিত করে তালিকা করে নাগরিকত্ব থেকে বাদ দিয়ে ঠেলে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হলো। কাজেই আমাদের কি করার আছে, এই প্রশ্নটা নিয়ে আপনার কাছে আমি ফিরবো। আমাদের করার যেটা আছে, সেটা আমাদের যেহেতু একটা বিশেষ বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, ঐতিহাসিক সম্পন্ন, এবং এটা এখন প্রমাণিত হয়েছে। আপনার কাছে একটা বিরতির পরে ফিরে আবুল হাসান চৌধুরী, কারণ এর মধ্যেও বিজেপি সভাপতি বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উইপোকা বলছেন, সেনা প্রধানও এই নিয়ে মন্তব্য করেছেন। একটা বিরতির পর।
ফিরে এলাম রাজকাহানে। আবুল হাসান চৌধুরী, আমি আপনার কাছে জানতে চাইছিলাম যে রাখাইনের কথা আপনি এবং ডক্টর আমেনা মহসিন দুজনই উল্লেখ করেছেন। বিজেপি নেতৃবৃন্দও বলেন যে আসাম আসলে রাখাইনের মতো হয়ে উঠছে, যে যেখানে মুসলিমরা নানা জেলায় সংখ্যাগরিষ্ঠ হয়ে উঠছে। অন্যদিকে এই নাগরিকত্ব বিল এবং আসামে যে নাগরিকত্বের তালিকা, তাতেও আবার রাখাইনের কথা মনে পড়ে, কারণ রাখাইনেও মায়ানমার সরকার এরকম করেই প্রথমে রাষ্ট্রহীন করেছেন, তারপর বাঙালি মুসলমান বলে এদেরকে পাঠিয়ে দিয়েছেন। তো এখানেও তো বাঙালি মুসলমান চিহ্নিতকরণ চলছে। আপনি কি করে কনফিডেন্ট যে এদেরকে পাঠাবে না ভারত? না, কোনো ব্যাপারেই একেবারে শতভাগ কনফিডেন্ট তো অবশ্যই হওয়া যায় না, কিন্তু আমি তো বিশ্বাস এটা করতে চাই যে ভারত আর মায়ানমার এক দেশ নয়। আর ভারতকে তো এইটুক তো আশা করতে পারি যে দীর্ঘদিনের যে সংস্কৃতি ভারত করে আসছে, গণতান্ত্রিক চর্চা করে আসছে, ভারতের বুঝতে হবে যে দক্ষিণ এশিয়া শুধু নয়, এশিয়া শুধু নয়, পৃথিবীর রাজনীতিতে একটা বিরাট বৈপ্লবিক পরিবর্তন আসবে যদি তারা এইভাবে পুশিং করার কথা চিন্তাও করে। প্রথমত, এটা শুধু বাংলাদেশে লিমিটেড থাকবে না, এটার একটা বিরাট প্রতিক্রিয়া আমরা চাই বা না চাই পশ্চিমবঙ্গে হবে। দ্বিতীয়ত, আজকে যে একটা সুন্দর আপনার বন্ধুত্বের বলয় সৃষ্টি হয়েছে, জাতির জনক বঙ্গবন্ধুর কন্যার নেতৃত্বে একটা সুন্দর পরিবেশের সৃষ্টি হয়েছে, যেটা করে উইন উইন সিচুয়েশন। সমস্ত বাংলাদেশ আজকে এগিয়ে যাচ্ছে, ভারত এগিয়ে যাচ্ছে, একটা সুন্দর পরিবেশ। এই পরিবেশটা একটা বিরাট চ্যালেঞ্জের মুখে আসবে। ডাজ ইন্ডিয়া ওয়ান্ট দ্যাট? না, মানে ইন্ডিয়ার সংবাদ মাধ্যমে তো লেখা যে এখন সবচেয়ে কমফোর্টেবল প্রতিবেশী ভারতের জন্য বাংলাদেশ। আর কারোর সাথে সেই বাংলাদেশকে কি তারা চ্যালেঞ্জের তারা বলছে সবকা সাথ সবকা বিকাশ, এটা সব কি কার সাথে বিকাশ করতে চাবে? তারা তো ডু দে অ্যাসপায়ার টু বি অনলি লিডার অফ দেয়ার ওন কান্ট্রি? তারা তো বলে যে তারা রিজিওনাল লিডার না, তারা ওয়ার্ল্ড লিডার হতে চায়। তাহলে এই জিনিসটা আমার মনে হয় না হ্যাজ বিন ওয়েল থট আউট। এটা একটা থিওরি হতে পারে। দ্বিতীয়ত, চরমপন্থীরা যদি ভারতের এই নীতি নির্ধারণের দিকে যায় তাহলে এটা আমাদের জন্য অত্যন্ত চিন্তা, অত্যন্ত দুঃখের বিষয় আছে। এবং সেখানে আমি বলবো বন্ধুত্ব হয় সমানে সমানে, আমাদের একটা লেভারেজ আছে। আমাদের খুব জোরালোভাবে এটা যদি আমরা প্রকাশ্যে নাও বলতে চাই, ভালো কথা, ট্র্যাক টুর মাধ্যমে বা আওয়ার অনারেবল প্রাইম মিনিস্টার উইল নো এক্স্যাক্টলি হোয়াট টু ডু। আমার মনে হয় এই বার্তাটা তাদের পাঠানো উচিত যে দেখো, আমরা বন্ধুত্ব চাই, আমরা ৭১ স্মরণ করি, কিন্তু তারপরেও কিছু কিছু জায়গা আছে যেখানে আমাদের কিন্তু মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে হবে। সেই জন্য ভারত একটা পর্যায়ের পরে যদি যায়, সেখানে বাংলাদেশের এই 16 কোটি লোক বা 17 কোটি 18 কোটি যাই হয়, এটা আর মেনে নিতে পারবে না। এবং আজকে যারা স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দিয়েছিল সেই দল আজকে ক্ষমতায়, তাদের বিশেষ করে বঙ্গবন্ধুর দল এটা কোনোদিনই মেনে নিতে পারে না। সেজন্য এটা ভারতকে বুঝতে হবে যে তারা যদি তাদের গিমিক্স নিয়ে ব্যস্ত থাকে, দ্যাট ইজ নো কনসার্ন অফ মাইন্ড, কিন্তু তার বাইরে গেলে তাদেরকে উত্তর দিতে হবে যে তারা কি করছিল। কাঁটাতারের বেড়া ছিল, এই যে এইসব গল্প বলছে যে এখান থেকে গেছে। 71-এর আগে কি হয়েছে না হয়েছে সেটা অন্য ব্যাপার। 71-এর পরে তাহলে কাঁটাতারের বেড়া তারা কি করছিল, লেট দেম ফাইন্ড আউট, ইনভেস্টিগেট। আর এই একটা রাষ্ট্রের তুষ্ট করার জন্য তারা তো ক্ষমতায় এসেছেই, তারপরে এইসব যে করছে। তো দেখেন, এখানে একটা কথা আছে, কিছুদিন আগে আমি একটা ইউটিউবে আলোচনা শুনছিলাম, তারা বাবরি মসজিদ নিয়ে আলাপ করছে, কোর্টে আছে, এখন আবার হঠাৎ করে এটা জ্বলে উঠেছে রাইট বিফোর দি ইলেকশন। তো এই কত বছর আসলে কিন্তু কিছু করে নাই। সুপ্রিম কোর্টের কথা বলে, অর্ডিন্যান্সের কথা বলে, অর্ডিন্যান্স এখন করবে কিভাবে? পার্লামেন্ট খুব বেশি দিন নাই। তো হয়তো আশা করবে এটা তাদের ইন্টারনাল গিমিক্স, কিন্তু বাইরে যদি যায় এটা আমাদের জন্য এইরকমই একটা ভয়ঙ্কর ব্যাপার স্যাপার, যেটা খুব জোরালোভাবে ঐক্যবদ্ধভাবে আমাদেরকে এটার কোন ভাষায় কিভাবে কোন পদ্ধতিতে আমি সেটা বলছি না, কিন্তু এটার আমাদের অবস্থান সম্পূর্ণভাবে ব্যক্ত করতেই হবে। ডক্টর আমেনা মহসিন, এমনি আমাদের সরকারের ফরমাল অবস্থানটা হচ্ছে, যেহেতু ফরমালি ভারত সরকার কোনো কিছু বলে নাই, কাজে মানে দিল্লি ঢাকাকে কিছু জানায় নাই, কাজে ঢাকাও কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছে না। কিন্তু এর মধ্যে এগুলো তো আমরা সবাই খবরের কাগজেই পড়েছি যে বিজেপি সভাপতি অমিত শাহ বলেছেন উই পোকার মতো বাংলাদেশিরা ভারত ছেয়ে ফেলছে। ভারতের সেনাপ্রধান বলেছেন চীনের এবং পাকিস্তানের কি জানি তৎপরতায় বাংলাদেশিদের অনুপ্রবেশ ঘটানো হচ্ছে। কাজী নানাজন তো বাংলাদেশি উল্লেখ করে প্রকাশ্যে বক্তব্য রাখছেন। ধন্যবাদ আপনাকে। দেখুন, সেটা তো ধরেন স্টেট লেভেলে, এটা অবশ্যই যদি ভারত আমাদেরকে না কিছু জানায় আমরা সেই ফর্মাল লেভেলে তো যেতে পারি না। সেটা একটা মানে এসওপি আছে যার মাধ্যমে তাদেরকে অপারেট করতে হয়, কিন্তু যেভাবে তারা বলছে সেভাবে আমরাও তো বলতে পারি।
তাই না, ওরা যেভাবে তাদের বিভিন্ন ধরেন মন্ত্রীরা বলছে সমাবেশে, তারপরে যে কথাটা উনি বলছিলেন যে ট্র্যাক 2 লেভেলে, এই যে আমরা এখানে আলোচনাটা করছি, পত্রপত্রিকার এডিটোরিয়ালস গুলো আসতে পারে, আমাদের ফেসবুক গুলোতে আসতে পারে, সোশ্যাল মিডিয়া ইজ ভেরি অ্যাক্টিভ, এর মাধ্যমে কিন্তু আমরা এটা খুব স্পষ্টভাবে ব্যক্ত করে দিতে পারি যে জাস্ট বিকজ তারা বাংলা ভাষায় কথা বলছে তা বলে তারা বাংলাদেশি হয়ে যেতে পারে না। মানে আমি আবারও সেই জায়গাটা জোর দিচ্ছি নবনীতা, যে ইন্টারনাল মাইগ্রেশনটা দেখতে হবে, ভারতে কত % ইন্টারনাল মাইগ্রেশন হয়েছে সেটা নিয়ে কিন্তু তারা কথা বলে না। তো এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে কত গেছে সেটা তাদেরকে একটা হিসাব করে দাঁড়াক না। এবং এখানে যে জিনিসটা সবচেয়ে ইন্টারনাল মাইগ্রেশনের কথা যখন বলছেন তখন বারবার সেই দুঃখজনক ঘটনাটার কথা মনে পড়ছে যে রাজস্থানে মালদাহের একজন বাঙালি মুসলমান, তার কাছে মানে আইডেন্টিটি কার্ডও ছিল, কিন্তু তাকে বাংলাদেশি ভেবেই কিন্তু মানে মেরেই ফেলা হলো। মানে কাজে এই ঘটনাগুলো তো ঘটছে যে মুসলমান পেলে বাংলাদেশি মুসলমান ভাবা। না, সেই কথাটাই বলার চেষ্টা করছি আমি, যে আপনি দেখেন, এবং যারাই বাংলা কথা বলবে তারা যে বাংলাদেশ থেকেই গেছে সেটা তো হতে পারে না। এবং আপনি দেখেন কতগুলো খুব কিন্তু ডেঞ্জারাস জিনিস দেখা যাচ্ছে, যেটা উনি বলছেন যে উনি আশা করছেন যে খুব হয়তো অতি সম্প্রতি হবে না, কিন্তু আপনি একটা বিভাজনের বীজ ছড়িয়ে দিচ্ছেন। সাম্প্রদায়িক যেটাকে আমরা বলি কমিউনালিজম, সেটা কিন্তু আপনি উস্কে দিচ্ছেন। এটার মানে স্পেল ওভার এফেক্ট বা এটা যে ছড়িয়ে গেলে যে কি এফেক্ট গুলো হয়, মানে শুধু তো রাষ্ট্রের সাথে যখন রাষ্ট্রের সম্পর্ক হয় তখন তো জনগণের সাথেও তো একটা সম্পর্ক হয়, একটা পাবলিক পারসেপশনও তো কাজ করে, তাই না? সেই জায়গাগুলোও তো তাদের ভারতকে চিন্তা করতে হবে যে বাংলাদেশে ভারতের সম্পর্কে পাবলিক পারসেপশনটা কি থাকবে, এবং তখন সরকারের পক্ষে কতটুকু বা রাষ্ট্রের পক্ষে কতটুকু সম্ভব হবে ভারতের ইন্টারেস্টগুলোকে সেফগার্ড করা। মানে ভারত এখন খুব কমফোর্টেবল পজিশনে আছে, কারণ আমরা উই হ্যাভ টেকেন ওদের নিরাপত্তার দিয়ে ওদের যা যা কনসার্ন ছিল, উই হ্যাভ টেকেন ফুল কেয়ার অফ ইট। এবং সেই জায়গাগুলোতে দাঁড়িয়ে আবার যদি ওই ধরনের একটা সিচুয়েশন সৃষ্টি করে, দেখেন এই একটা মানে আসামে তারা কি করছে, আমরা দেখছি অনেকগুলো গোষ্ঠী তারা কিন্তু যেটা আসামে যে আর্টিকেল 6A আছে সেটা নিয়ে তারা মামলা করছে। তারা বলছে এটা ইন্ডিয়ান কনস্টিটিউশনের সাথে কনফ্লিক্ট করে। ইন্ডিয়ান কনস্টিটিউশনে তাদের সিটিজেনশিপ ইয়েতে আছে 19 জুলাই 1948টা হলো কাট অফ পয়েন্ট। আর এদিকে আমরা দেখছি একটা আইনে আছে হ্যাঁ, ওটা আসাম অ্যাকর্ড যেটা আছে সেটাকে কিন্তু এখন চ্যালেঞ্জ করা হচ্ছে। তাহলে আপনি দেখেন সেই চ্যালেঞ্জ করে বলা হচ্ছে যে এটা ইন্ডিয়ান কনস্টিটিউশনের বিপরীতে যাচ্ছে। আসাম অ্যাকর্ড ইজ অ্যান অ্যাকর্ড, আর ওটা হলো ইন্ডিয়ান কনস্টিটিউশন, কার ইয়েটা বেশি। তার জন্য আমি বলছি যে সিচুয়েশনটা কিন্তু বেশ ভয়াবহ, এবং সেখানে আমাদের এখানে আমার মনে হয় আমাদেরকে এটা খুবই সিরিয়াসলি কগনিজেন্সে নিয়ে এটা ট্র্যাক 2-তে আমরা যেতে পারি, আমরা আলাপ আলোচনা করতে পারি, এবং এটা নিয়ে আমরা মানে বিভিন্ন লেভেলে ওনারা যেরকম ভাবে বলছেন আমরাও তো কিছুটা তো আমাদের বলার দরকার আছে, তাই না? শামসুর মোমিন চৌধুরী, বাংলাদেশ কি করতে পারে এক্ষেত্রে সেটা যেমন জানতে চাই, এর সঙ্গে এটাও যুক্ত করতে চাই যে নিরাপত্তার প্রসঙ্গটা বারবার বলছিলেন ডক্টর আমেনা মহসিন, আবুল হাসান চৌধুরীও বললেন যে এমনকি মিজোরামেও একটা অসন্তোষের সৃষ্টি হয়েছে। নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে উলফা নেতা পরেশ বড়ুয়াও কিন্তু আন্দোলনে যোগ দিয়েছেন। তিনি বলছেন বাঙালি, হিন্দু, মুসলমান কাউকেই তিনি চান না, এবং যারা শত বছর ধরে আসামে আছে তারাও যদি এখন তার আন্দোলনে যোগ দিয়ে এই নাগরিকত্ব বিলের বিরোধিতা না করে তাহলে তারাও থাকতে পারবে না। এই ঘোষণাও দিয়ে দিচ্ছে। আপনি যেহেতু মিজোরাম এনেছেন, মিজোরামে তারা এটাও ভাবছে যে বুদ্ধিস্ট চাকমারাও মিজোরামে চলে যাবে। দেখেন আপনি সিচুয়েশনটা। এখন এটার দীর্ঘমেয়াদী মানে প্রতিক্রিয়া ভারতের উত্তরাঞ্চলে, উত্তর পূর্বাঞ্চলে কি হবে এটা বলা মুশকিল। কারণ শুধু যদি আপনি ভাষাভিত্তিক ভারত আপনার নির্মাণ করতে চান বা সেইভাবে যদি ভারতকে সেই স্ট্রাকচারে আনতে চান, তাহলে কালকে যদি মহারাষ্ট্ররা বলে মারাঠিরা ছাড়া কেউ মহারাষ্ট্র থাকতে পারে তাকে সম্ভব না। অসমে যেটা শুরু হয়েছে, অসমে যেটা শুরু হয়েছে, উলফারা যেটা বলছেন এখন, অসমে যেটা শুরু হয়েছে, তো এটা দুটো দিক আছে। একটা হলো ভাষাভিত্তিক যেটা অসমীরা বলছে, আর এদিকে সরকার, কেন্দ্রীয় সরকার এটাকে হিন্দু ভিত্তিক করছে, তাই না? হিন্দু মানে অমুসলিম, মানে মুসলিমকে তারা আলাদা করে দিচ্ছে। এখন এটা
বাংলাদেশ সরকারের কি করণীয় আছে আমি মনে করি একটি মাত্র উপায় আছে, যদি সরকার কিছু করতে চায়, কোয়াইট ডিপ্লোমেসি। ট্র্যাক টুতে গেলে কিন্তু আবার এটা ওপেন হয়ে যাবে। এটা নিয়ে এটা বিভিন্ন লোকে বিভিন্ন চিন্তা চেতনাকে মত প্রকাশ করবে, এটা আমাদের পক্ষে করাটা ঠিক হবে না। এক। 2 নম্বর যে বিষয়টা, যে এই যে সিদ্ধান্তটা যে বাংলাদেশ টু ডিপ্লোমেসি মানে তো হচ্ছে একাডেমিকরা কথা বলবেন, গবেষকরা কথা বলবেন, এগুলো তো পাবলিক ডোমেনে চলে যায়। ও আচ্ছা, হ্যাঁ, মানে এগুলো পাবলিক ডোমেনে চলে যায়। তো আমি যেটা বলতে চাচ্ছি, আরেকটা যেটা রয়েছে, যে আমি এই পদক্ষেপগুলোকে কিছুটা স্ববিরোধী দেখছি। অন্যদিকে যদি আপনি দেখেন যে এপ্রিল মে মাসে গৌহাটি থেকে আপনি স্টিমারে করে কলকাতা যেতে পারবেন ঢাকা হয়ে। হ্যাঁ, ও আচ্ছা, সেটা চালু হচ্ছে আবার। এটা মানে এটা এক্সপেরিমেন্টাল বেসিসে তারা এটা ভাবছে, তারা শুরু করবে যে গৌহাটিতে যেটা ব্রিটিশ আমলে যেটা ছিল, তাই না? এর মানে কি, পিপল টু পিপল কন্ট্যাক্টটা বাড়ানোর জন্য এটা। গত বছর 15 লক্ষ বাংলাদেশি ভারতীয় ভিসা নিয়ে ভারতে সফর করেছে। একদিনে ভারত দূতাবাস এখানে 12,000 ভিসা ইস্যু করতে হয়েছে। অর্থাৎ বাংলাদেশিরা ভারতে যেতে চায় নানাবিধ কারণে। পরিবারও তো আছে, যে অর্ধেক পরিবার ওখানে, অর্ধেক পরিবার এখানে। পরিবারের ছাড়াও, মানে পরিবার ছাড়াও বেড়াতে যেতে চায়, চিকিৎসা করতে যেতে চায়, পড়ালেখা করতে যেতে চায়, সিনেমা দেখতেও যেতে চায়, শাড়ি কিনতে যেতে চায়, চিকিৎসার জন্য যায়, পড়াশোনা করতে চায়। তো এই যে বাংলাদেশের ভিতরে একটা উদ্বেগ সৃষ্টি করার এই সব পদক্ষেপ, এটা তো উদ্বেগ সৃষ্টি করার ক্ষেত্র তো হয়েছে, হতে পারে, তাই না? আপনি ফেসবুকে হয়তো দেখবেন এটা নিয়ে, আপনার আজকে গণমাধ্যমে আমরা এটা নিয়ে আলাপ করছি, অন্যান্য জায়গায় এটা আলোচনা হবে। তো আমি মনে করি যে ভারত যেহেতু, এবং নিশ্চয়ই বিজেপি সরকার এই বিষয়ে তারা সচেতন আছে যে ভারত গণতান্ত্রিক রাষ্ট্র। এর মধ্যেই বিজেপির যে শরিক আসাম গণ পরিষদ, তারা বিজেপি থেকে সরে আসছে, এবং নির্বাচনটা একদম আর কয়েক মাস পরে। দ্বিতীয়ত, পশ্চিমবঙ্গে এটা কি প্রতিক্রিয়া হতে পারে? পশ্চিমবঙ্গ কিন্তু এইসব বিরুদ্ধে ভীষণ, মানে তৃণমূল কংগ্রেস এই ব্যাপারে খুব শক্ত অবস্থান অতীত নিয়েছে, এখনো নিয়েছে। আমি যে কথা আবারও ফেরত আসছি, যে 2014 নির্বাচন আগে যে 20 লক্ষ বাংলাদেশকে ফেরত পাঠিয়ে দেওয়া হবে, বলা হয়েছিল তোমরা সুটকেস বেঁধে রেডি থাকো, ফেরত পাঠানো হবে। একজনও তো আসেনি, 20 লক্ষ তো দূরের কথা, 20 জনও তো আসেনি। তো আমি মনে করি এটা ইলেকশনকে কেন্দ্র করে একটা, মানে ভারতের এটা ব্যাকফায়ার করবে কি করবে না, হিতে বিপরীত হবে কিনা, সেটা এই মুহূর্তে বলা মুশকিল। তবে আমি আবারও বলছি যে 5টা বিধানসভা নির্বাচনে যে বিজেপির পরাজিত হয়েছে, বিশেষ করে রাজস্থানে, সেটা নিশ্চয়ই বিজেপির মাথায় রয়েছে। আমি এটা কোন দিকে এগোবে, কারণ এটা তো এই বিলটা আইন হওয়ার মতো আমি সম্ভাবনা দেখি না। এখন থেকে নির্বাচন সময় যে বাকিটুকু সময় রয়েছে, রাজ্যসভা এটা বন্ধ হয়ে যাবে। তবে বিধানসভারা কিভাবে নির্বাচন করবে, এই পলিটিক্যাল স্টান্ট থেকে বিরত থাকাটা কিন্তু সমীচীন আমি মনে করি। বিশেষ করে যেখানে বাংলাদেশের ভেতর এটা নিয়ে উদ্বেগ উঠতে পারে। বাংলাদেশ এখন ভারতের সবচেয়ে ডিপেন্ডেবল নেইবার এবং অ্যালাই, বলতে গেলে শুধু ফ্রেন্ড না, অ্যালাই। তো এই অ্যালায়েন্সটাকে কোনোভাবে যাতে ক্ষতিগ্রস্ত হয়, সেই ব্যাপারে আশা করি ভারত সরকার নজর রাখবে। ভারতেও একটা অস্থিরতা তৈরি করবে, আবুল হাসান চৌধুরী বলছিলেন। একটা বিরতিতে যাব আবুল হাসান চৌধুরী, আপনার কাছে ফিরে আমি জানতে চাইবো, কিন্তু হিসেব নিকেশ বলছে, আমি যদি ঠিক বলি, যে আসলে আগামী নির্বাচনেও হিসেব বলছে বিজেপিরই আবার ক্ষমতায় আসবার সম্ভাবনা বেশি। তাহলে এরকম চিন্তা ভাবনা, এই কাজগুলো এগিয়ে রাখা সরকার যখন আবার ক্ষমতায় আসছে, তখন নির্বাচনে কি প্রভাব পড়বে, নির্বাচনের পরে কি প্রভাব পড়বে, সেই আলোচনাটা করতে চাই একটা বিরতির পর। ফিরে এলাম রাজকাহনে। আবুল হাসান চৌধুরী, আপনার কাছে আমি জানতে চাইছিলাম যে যা মনে হচ্ছে তাতে তো এবারও, মানে মে মাসের নির্বাচনের পরেও আসলে হিসেব নিকেশ বলছে যে বিজেপি ক্ষমতায় আসবে, বিজেপি এবং তার শরিকরা মিলে। আমি জানতে চাই যে সরকার 2014 সালে এমন প্রতিশ্রুতি দিয়ে এলো, এসে মানে অবৈধ অনুপ্রবেশকারীদের তালিকা তৈরি করা শুরু করলো বিভিন্ন জায়গায়, তারপরে মুসলিম অমুসলিম আলাদা করে ফেলার চেষ্টা করলো, তারা আবার ক্ষমতায় আসছে। এই বিষয়টি আসলে নির্বাচনে কি প্রভাব পড়বে এই রাজনীতি, আর নির্বাচনের পর আসলে এই রাজনীতি আর কত দূর যেতে পারে? একেবারে বাইরের মানুষ হিসাবে, কারণ তাদের এটা আভ্যন্তরীণ ব্যাপার। আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে এগুলো নিয়ে একটা খুব স্বল্প মেয়াদী রাজনীতি করা যায়, ন্যারো সেন্সে। এটা টেকসই হয় না, সাস্টেনেবল হয় না। যে কথাটা তারা বারবার বলছে, সেই স্লোগানে যদি তারা একটু বিশ্বাস করে যে অর্থনৈতিকভাবে তারা এগিয়ে যাবে, এই অর্থনৈতিক যদি না আজকে আমি তো মনে করি না যে কয়েকটা রাষ্ট্রের কথা বলেছেন, আপনার রাজস্থান, মধ্যপ্রদেশ, যেখানে এই যে বিপর্যয় হয়েছে, এগুলো যে বিজেপির সাম্প্রদায়িক নীতির জন্য বিপর্যয় হয়েছে, আমি তা মনে করি না। আমি মনে করি ফার্মার্সদের কারণে, কৃষিবিদদের যে কষ্টের কারণে, এবং কিছু কিছু অর্থনৈতিক কর্মকাণ্ডের কারণ। তাহলে এটা সেই দেশের সরকারের ভালো মতো বুঝতে হবে যে অর্থনীতি, ওই যে বিল ক্লিন্টন যেটা বলেছেন, ইটস ইকোনমি স্টুপিড। অর্থনৈতিকভাবে যদি এগিয়ে যায়,
তাহলে সকলের জন্যই ভালো, ভারতের জন্য ভালো, পার্শ্ববর্তী সকল রাষ্ট্রের জন্য। নাহলে ধর্ম বেঁচে হবে না, এটা ধর্ম বেঁচে হবে না। এবং দে হ্যাভ টু রিথিঙ্ক অ্যানাদার থিং। ভারতের একটা ফান্ডামেন্টাল পিলার অফ দেয়ার কনস্টিটিউশন ইজ সেকুলারিজম। তারা আর কতদিন এই টালভানা করবে? সেকুলারিজম যদি কনস্টিটিউশনে থাকে আর এইরকম একটা উগ্র ধর্মাবলম্বী পলিসি তারা যদি বারবার ফলো করতে থাকে, তাহলে অ্যাট সাম পয়েন্ট এটা একটা ফার্সে দিকে চলে যাবে। সেখানে আমি যেটা মনে করি যে একটা বন্ধুপ্রতিম দেশ, আই এন্টায়ারলি এন্ডোর্স শামশের মুবিন ভাই যেটা বলেছেন যে কোয়াইট ডিপ্লোমেসির মাধ্যমে, কোয়াইট ডিপ্লোমেসি লাগবে না, তাদের তো বুঝতে হবে যে বাংলাদেশের সাথে একটা বিশেষ যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে, কিন্তু নো সম্পর্ক ক্যান বি টেকেন এন্টায়ারলি অ্যান্ড 100% ফর গ্রান্টেড একটা দেশের জনগণের উপর। সেখানে আমাদের বোধহয় এটা বলা উচিত যে এইটা নিয়ে যদি ঠিক আছে এটা তোমাদের ইন্টারনাল পলিটিক্সের ব্যাপার হয়, আমরা এটা নিয়ে খুব বেশি করবো না, কিন্তু এটা যদি সত্যি সত্যি এরকম কোনো কিছুর দিকে এগিয়ে যাও, তাহলে এই যে গৌহাটির থেকে নদীর পথে আমাদের যাত্রা হবে, আদান প্রদান হবে, দিস থিংস ক্যানট গো অ্যালং। জসওয়ান্ত সিং বহু আগে বলেছিল যে ফ্রেন্ডশিপ অ্যান্ড ডেভেলপমেন্ট ক্যানট হ্যাপেন বাই ব্রেকিং টেম্পলস। এখানে তো ব্রেকিং টেম্পলস না, ইউ আর কিলিং হিউম্যান বিংস। আপনি তাদের জোরপূর্বক পাঠিয়ে দিচ্ছেন, একসাথে আপনি বাংলাদেশকে সহমর্মিতা জানাচ্ছেন রোহিঙ্গাদের ব্যাপারে, আপনি এখানে সাহায্য করছেন, আবার একই কাজ করবেন। এত কন্ট্রাডিকশন নিয়ে তো এগিয়ে যাওয়া যায় না। সেই জন্য আমাদের কি করণীয়, অন্য দেশের আভ্যন্তরে আমাদের এই ব্যাপারগুলো কিভাবে কোন মিডিয়ামে বলবেন, বহু রকম ভাবে বলা যায়, ড্রামাটিক্স করে বলবেন নাকি এটা আসলে এটা প্রকাশ করে বলবেন না, এটা সেটা সরকার অবশ্যই জানেন কিভাবে বলতে হবে, কিভাবে ব্যক্ত করা হবে, সেটা আমার মনে হয় জানানো উচিত। কারণ না জানালে হবে কি যে আবার, আর এটা তো কোনো অসুবিধার কিছু নাই। এখানে একটা অস্থিরতার পরিবেশ সামান্যভাবে হয়েছিল, তখন কিন্তু ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ এই ব্যাপারে একটা স্টেটমেন্ট দিয়েছিলেন, হালকাভাবে হলেও, যে বাংলাদেশে এরকম একটা পরিস্থিতি হচ্ছে, আমরা এটাকে খুব কঠিনভাবে এটা নজরে আনছি। তো আমি সেদিকেও যেতে চাচ্ছি না। লেট দেয়ার বি ভেরি কোয়াইট ডিপ্লোমেসি, বাট এট দ্য সেম টাইম আই ফিল যে আমরা যখন বলি যে হোয়াট আর অল দিস থিংস, ট্রেন যাত্রা হবে, আমি এটাকে 100% সমর্থন করি। গুয়াহাটি থেকে নদীর পথে আমরা যাত্রা শুরু করবো, অফকোর্স দেয়ার শুড বি পিপল টু পিপল কন্ট্যাক্টের কোনো বিকল্প নাই। এই সমস্ত যখন সেটা হবে একদিকে, আর এইরকম ভাবে একটা অস্থিরতা বিরাজ করবে, এটা হতে পারে না। সেখানে ট্র্যাক টু ডিপ্লোমেসি কিন্তু আমাদের মনে রাখতে হবে 96 সালের যে আমরা 30 বছর মেয়াদী চুক্তি করতে পেরেছিলাম, সেই আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা প্রথমবার বঙ্গবন্ধু হত্যার 21 বছর পর ক্ষমতায় আসার 6 মাসের ভিতরে ট্র্যাক টুর একটা ওখানে আপনার ভূমিকা ছিল, এবং ওনার দৃঢ় প্রত্যয় ছিল যে আমাকে একটা দীর্ঘমেয়াদী চুক্তি দিতে হবে আমাদের 30 বছর। আমার মনে হয় সেখানে আমাদের সেইটার কথাও এই মুহূর্তে না করলেও একটা পর্যায়ে যে সেই কথা চিন্তা করা। ডক্টর আমেনা মহসিন, ধর্ম আর জাতীয়তাবাদ দুটোই উস্কে দিলে তো অঞ্চলের বিপদ, ভারত দেশটার ভেতরেও বিপদ। আপনিও বারবার সেই প্রসঙ্গটাও আনছিলেন। অবশ্যই দেখুন, আপনি উনি যেটা বলছিলেন যে ভারতের সেকুলারিজমের কথা, এটা কিন্তু ভারতের কনস্টিটিউশনে কিন্তু বাংলাদেশের পরে তারা সেকুলারিজম ইনসার্ট করেছে, আমরা কিন্তু তাদের আগে করেছিলাম। সো লেট আস কিপ দ্যাট ইন মাইন্ড অলসো। সো অনেকেই বলে যে আমরা ভারতের সেকুলারিজমটা নিচ্ছি, কিন্তু আমি জানি না এটা কেন আমরা বলে থাকি, বিকজ উই ওয়ার ভারতে বোধহয় 73 আমরা 72 এর কনস্টিটিউশন এসেছে। আমরা ভারতের তথ্য আমি জানতাম না। হ্যাঁ, আমরা আগে আমাদের কনস্টিটিউশনে একটা মূল জায়গা ছিল সেকুলারিজম। ইন এনি কেস কনস্টিটিউশনে থাকুক না থাকুক, ভারত সেকুলার একটা রাষ্ট্রের ভিত্তিতেই তৈরি হয়েছিল, তাই না? এবং সেটা আপনি দেখেন, নেহেরু বলেন, সবারই ইয়ের মধ্যে এটা খুব ক্লিয়ার ছিল। এবং ভারতে যখন তাদের প্রদেশগুলো ভাগ হচ্ছিল, সেটা কিন্তু লিঙ্গুইস্টিক বেসিসে হয়েছে, ওখানে কিন্তু কখনো ধর্ম ছিল না। এখন এটা তো ভীষণভাবে একটা ইউ আর প্লেইং উইথ দ্য ফায়ার, আমি বলবো, যেখানে আপনি ধর্মকেও আনছেন এবং জাতীয়তা, আমি এটাকে কিন্তু শুনেন, আপনি যখন বলছেন জাতীয়তাবাদ, আই ডিসএগ্রি উইথ ইট, বিকজ আমি যখন
মুসলিম ইয়েটাকে আনি, ধর্মকে সামনে নিয়ে আসি, তখন কিন্তু আমি সেটাকে মৌলবাদ বলি, মুসলিম ফান্ডামেন্টালিজম। আমি জাতীয়তাবাদ বলছি ওটাকে, যে যার ভিত্তিতে আসামে তালিকা প্রস্তুত শুরু হলো, বাঙালি তালিকা, সেই জায়গাটিকে বলছি। আসামের ভেতরে অহমিয়া জাতীয়তাবাদী আন্দোলনের জায়গা থেকে বলছি। হ্যাঁ, সেটা বলেন। যে কারণে আসামের দলগুলো এখন এই নাগরিকত্বের বিরোধিতা করছে। তারা লিঙ্গুইস্টিক ন্যাশনালিজমের দিকে যাচ্ছে। হ্যাঁ, সো ওই জায়গাটাতে লিঙ্গুইস্টিক ন্যাশনালিজম ওরা ক্লেম করছে, কিন্তু দেখেন তারা তো আবার অপোজ করছে জিনিসটাকে। তারা বলছে যে এখানে তারা রিলিজনটাকে আনতে চাচ্ছে না, তাহলে তো সব বাংলাদেশ থেকে যারা হিন্দু বাঙালিরা যাবে তারা ওখানে তারা ওখানকার নাগরিকত্ব পেয়ে যাবে, সেই ব্যাপারগুলো তো আসছে। এই ডিভিসিভনেস গুলো যে কত জটিল হয়ে যাচ্ছে, এবং আমি বারবার যে জিনিসটার উপরে জোর দিচ্ছি নবনীতা, সেটা হলো যে আমাদের ডিপ রুটেড একটা ডিভিশনস ক্রিয়েটেড হয়ে যায়। এখন দেখেন ফরেন পলিসি কিন্তু এমনি তৈরি হয় না, একটা পাবলিক পারসেপশন সেটাখানে একটা বিরাট রোল প্লে করে, এবং যে সমস্ত ধরনের কথা উক্তিগুলো আসে, মানে ভারত সরকারকে একটা বুঝতে হবে যে তারা যদি একটা স্টেবল বাংলাদেশ চায়, তাদের সরকারের হাত শক্তিশালী করতে হবে। এই ধরনের উক্তি করে কিন্তু কখনো সরকারের হাত শক্তিশালী করা যায় না। আমি জাস্ট একটা পয়েন্ট বলে শেষ করছি। ওনারা দুজনই কোয়াইট ডিপ্লোম্যাসির কথা বলছেন। ভারত ইজ নট কিপিং কোয়াইট অ্যাবাউট ইট, তাই না? এবং ট্র্যাক 2-তে যদি কথা বলে এটা যদি পাবলিক ডোমেইনে আসেও, হোয়াট ইজ রং ইন ইট? মানে এটা তো বিভিন্ন টক শোতেও খুব আপত্তিকর মন্তব্য করা হচ্ছে। হ্যাঁ, আপত্তিকর মন্তব্য করা হচ্ছে, এবং ধরেন এগুলো নিয়ে কোর্টে কেস হচ্ছে। তো আমরা কেন ডিফেন্সিভে যাব? আমাদেরও তো এখানে একটা পজিশন নেওয়া উচিত। আমার তো বারবারই মনে হয় যে রোহিঙ্গাদের ব্যাপারে আমরা অনেক ডিফেন্সিভ ছিলাম। আমাদের এক দর্শক আতিকুল ইসলাম বলছেন যে ছোট মায়ানমারে রোহিঙ্গাদের আমরা ফেরত দিতে পারছি না, ভারতকে কি বলবো? জুয়েল সরকারও লিখছেন যে ভারতের মন্ত্রীরা কি মানে ভাবছেন কিনা যে বিতর্কিত মন্তব্য করছেন এই সাহসে, যে যারা জানেন বাংলাদেশের প্রতিবাদ করার সাহস নাই, এরকম নানা মন্তব্য করছেন। শমশের মোমিন চৌধুরী, নির্বাচনের প্রসঙ্গেই যদি আমি ভারতের নির্বাচন বিষয়ে মন্তব্য তো চাই, বাংলাদেশে বোধহয় এই প্রথম একটা নির্বাচন দেখলাম অনেক, মানে আমার স্মরণকালে, যেই নির্বাচনে ভারত বিরোধিতা বা বাংলাদেশের এত অংশ মানে হয়ে যাবে, ভারত হয়ে যাবে, মানে মসজিদে আর নামাজ পড়া যাবে না, এই ধরনের ভীষণ সাম্প্রদায়িক মন্তব্য বাংলাদেশের নির্বাচনে এবার হলো না। সেখানে ভারতের নির্বাচনে এবার সাম্প্রদায়িকতা একটা বড় জায়গা দখল করবে কি? দুটো জিনিস আমি বলতে চাই, যে আমেনা মোহসেন বললেন যে সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষতা ভারতের সংবিধানে আনা হয়েছিল 1976 সালে। আচ্ছা, অর্থাৎ বাংলাদেশের 4 বছর পরে, 4 বছর পরে আমরা এখানে আরো অগ্রগামী, এবং 42nd অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এটা আনা হয়েছিল। না দেখেন, আপনার প্রশ্নের শেষ অংশটাকে আমি আগে উত্তর দেওয়ার চেষ্টা করি। সেটা হচ্ছে যে সম্প্রতি যে নির্বাচন বাংলাদেশে হয়ে গেল, সেখানে যে ধর্ম ব্যবহৃত হয়নি সেটা কিন্তু ঠিক না, তবে এটা ভিন্নভাবে ব্যবহৃত হয়েছে। বলা হয়েছে বিএনপি সরকারে আসলে 1 লক্ষ হিন্দু মারা যাবে, এটা অন্যভাবে ব্যবহৃত হয়েছে। আগে বলা হয়েছিল যে অমুক সরকার গেলে এখানে মসজিদে উলুর ধ্বনি শোনা যাবে, আজান শোনা যাবে না। তো একদম যে হয় নাই সেটা না, মানে একটু ভিন্নভাবে করা হয়। যাই হোক, আমার বিষয়টা হচ্ছে যে ভারতের এই বিষয়টা, ভারতের টক শোতে কথা হচ্ছে, ভারতের প্রতিবাদ হচ্ছে, এইসব প্রতিবাদ বা টক শোতে বা সামাজিকভাবে যে আলাপ আলোচনা হচ্ছে, সেখানে কি বাংলাদেশকে উল্লেখ করছে কেউ? আমি বলছি তারা বলছে যে এরা বাংলাদেশ থেকে এসছে, কিন্তু কেউ বলছে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দাও। যদি এখন সেই ফেরত, মিয়ানমার তো অপেক্ষাই করেনি আপনার জন্য, তা তো ফেরত পাঠিয়ে দিয়েছে। এর জন্য মিয়ানমারের মানে প্রেক্ষাপটটা এবং এই ভারতের প্রেক্ষাপটে সম্পূর্ণ ভিন্ন, সম্পূর্ণ ভিন্ন। মিয়ানমারের প্রতিবাদ করার কারো শক্তি নেই, টকশো তো দূরের কথা, কোনো ধরনের আলাপ আলোচনাই করতে পারবে না তারা, কারণ সামরিক বাহিনী এমনভাবে দখল করে রেখেছে যে এখনও দেখেন আজ পর্যন্ত মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সুচি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে এখন অভিনন্দন জানানে নির্বাচনের। ভারত জানিয়েছে, চীন জানিয়েছে, সকলে জানাচ্ছে, এখন কেউ কম কেউ বেশি, কিন্তু মিয়ানমারের শুধু রাষ্ট্রপতি তার কোনো ক্ষমতাই নেই, টাইটিউলার হেড উনি পাঠিয়েছেন, কিন্তু অং সান সুচি যিনি আসল ক্ষমতাশীল ব্যক্তি উনি করেননি। তো মিয়ানমারের রোহিঙ্গাদের বিষয়টা একটু সম্পূর্ণ ভিন্ন, কারণ এখন পর্যন্ত কিন্তু ভারত থেকে কাউকে বিতাড়িত করা হয়নি, জোরপূর্বক তো দূরের কথা, কোনোভাবে রাজনৈতিক প্রতিশ্রুতিটা তো বিতাড়নেরই, রাইট, সেটা মনে হচ্ছে তাই, কিন্তু হয়তো না এখন পর্যন্ত, তাই না? এটা ভারতের আভ্যন্তরীণ নির্বাচন নিয়ে। তবে এখানে আমার মনে হয়
আমি যে একজন নাগরিক হিসাবে, আমি শুধু একজন সচেতন ব্যক্তি হিসেবে বলতে চাই যে এটা হয়তো অনেকটা ঝুঁকিপূর্ণ একটা পদক্ষেপ, এটা হিতে বিপরীত হতে পারে। যে কথাটা আবুল হাসান খুব সুন্দরভাবে বললেন যে ভারতে যে নির্বাচনে, রাজ্যসভায় রাজ্য পর্যায়ে নির্বাচনে, বিধানসভার নির্বাচনে যে পরিবর্তন ঘটেছে সেটা কিন্তু সাম্প্রদায়িক কারণে নয়, এটা সম্পূর্ণ অর্থনৈতিক কারণে, কৃষকদের কৃষি ঋণ নিয়ে নানাবিধ, এবং তারা মনে করছে যে অনেক প্রতিশ্রুতি রাখতে পারছে, ডিমনিটাইজেশন একটা এফেক্ট হতে পারে, সেটাও হতে পারে। তবে হ্যাঁ, সবকিছু সত্য ধারণা করা হচ্ছে যে বিজেপি আবার হয়তো সরকারে আসবে, হয়তো সংখ্যাগরিষ্ঠ কমে যাবে। এটা কি কারণ, সেটাই হলো মূল কথা। অসংখ্য ধন্যবাদ শামসুর মঈন চৌধুরী, বীর বিক্রম, ধন্যবাদ ডক্টর আমেনা মহসিন, ধন্যবাদ আবুল হাসান চৌধুরী, ধন্যবাদ দর্শক। আপাতত বিদায় রাজকাহন থেকে।